হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটি ঘটনা নিয়ে। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে নাও। আজকে কিন্তু প্রথমেই বশীকরণ নিয়ে কিছু কথা বলবো। আর বলে রাখি আগাম, সেটা হচ্ছে কালকে সকালবেলা। কালকে সকালবেলা মানে 15ই সেপ্টেম্বর তোমাদের জন্য একটা দারুণ বশীকরণ টিপস আসছে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর অবশ্যই তোমরা তো উপকৃত হচ্ছই, কেন অনেকেই উপকার পাচ্ছ টিপস গুলো করে, তোমরা নিজেরাই বলছো। আর একটা কথা বলবো, সাথে তোমরা কিন্তু তোমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, প্রিয়জন সবাইকে কিন্তু ঘটনাগুলো শেয়ার করো। কারণ দেখো, মানুষের সেবা করা, মানুষের ভালো করা, এটাও কিন্তু একটা পুণ্যের কাজ। তাহলে চলো, আজকে আর কথা বাড়াবো না, সোজা যাবো ঘটনায়। আচ্ছা, আমরা প্রথমেই কথা বলবো বশীকরণ নিয়ে। আজকে বশীকরণ দিয়ে তোমাদের সাথে আমি ঘটনাটা শেয়ার করছি, তারপর আমরা আস্তে আস্তে ঘটনার দিকে এগোবো। সবাইকে বলবো সাথে থাকো। আচ্ছা, আমার কাছে এক দিদি ভাই আসে বিগত 7 মাস আগে। এসে উনি আমাকে বলেছিলেন যে, ম্যাডাম, আমি খুব বিপদের মধ্যে পড়ে আছি, আপনার কাছে আসলাম, আপনি যদি আমাকে উদ্ধার করতে পারেন, মানে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। তো আমি ওনাকে যথারীতি বললাম যে কি করতে পারি আপনার জন্য, আপনি সেটা আমাকে বলুন। তখন দিদিভাই আমাকে বললেন যে, ম্যাডাম, আমার হাজবেন্ড বাইরে একজনের সাথে প্রেম নীলা করছে। মানে এটা পাড়ার মোটামুটি অনেকেই জেনে গেছে। আর আমরাও জানি, থানা পুলিশ পার্টি সবই হয়েছে। কিন্তু ওই যে বলে না, প্রেমের একটা নেশা, একটা ঘোর, ও যায় না। তো অনেক কিছুই করেছি। যখন পার্টি থেকে ডাকাচ্ছে বা পুলিশ থানা থেকে ডাকাচ্ছে, তখন বলছে না আর হবে না বা কিছু। তারপর আবার যেকে সেই, আমি ফেড আপ হয়ে গেছি। আমার একটিমাত্র ছেলে আর একটিমাত্র মেয়ে, মানে দুটি সন্তান। আমি কি করব ম্যাডাম, আপনি আমাকে রক্ষা করেন। তো তোমরা তো জানো আমি ফেস রিডিং করি। তো আমি ওনার হাজবেন্ডের একটি ফটো নিই, ফটো নিয়ে আমি ফটোটা যথারীতি দেখি। দেখার পর ওনার হাজবেন্ডের বিষয়ে আমি কিছু কথা বলি। আমি ওনাকে একটাই কথা বলেছিলাম, এবং তোমরা যারা যারা আমার কাছে মায়ের আশীর্বাদ নিয়েছে তোমরা জানো, আমি কিন্তু সবাইকে বলি শুধু ফটো পাঠাও, কিছু কিন্তু বলতে হবে না, আমি বলবো তোমাদের, তোমরা শুনবে। তো সেখানে দাঁড়িয়ে উনি ওনার হাজবেন্ডের বিষয়ে যখন বলা আরম্ভ করেছে, আমি ওনাকে থামিয়ে দিই। আমি বললাম, আমি বলছি, আপনি শুধু শোনেন। তখন উনি বললেন, হ্যাঁ ম্যাডাম বলুন। আমি যাবতীয় যা যা বললাম, দিদিভাই কিন্তু সব কিছুর সাথে এগ্রি হলেন। দিদিভাই বললেন, আপনার একটা কথাও, মানে আমি মনে হচ্ছে না যে আপনি কি করে বলছেন, সব কথা আপনার সত্যি। একটা কথাও মনে হচ্ছে না যে ভুল বলছেন। আমি কি করব, আপনি আমাকে রক্ষা করেন। তো ওনাকে আমি কাজ করে দিই। কাজ করে দেওয়ার পর আমি 3 মাস টাইম নিই, 91 দিন। 1 মাস পর উনি এসে বললেন যে, ম্যাডাম, আমি তো অনেক আশা নিয়ে আপনার কাছে কাজটা করলাম, কিন্তু ম্যাডাম কাজটা না মনে হচ্ছে হবে না। আমি বললাম, কেন? বললো, ওর সাথে মেলামেশা আরো বেড়ে গেছে। আগে যেরকম একটু ভয় ভয় পেতে, এখন তো চূড়ান্ত করছে। আমি হেসে বললাম, ঠিক আছে, করতে দাও। যখন দেখবে বৃষ্টি বৃষ্টি যখন খুব মেঘ করে, খুব কালো হয়, হওয়ার পর দেখবে ঝমঝমিয়ে বৃষ্টি নামে, তারপর একদম কিন্তু বন্ধ হয়ে যায় বৃষ্টি। তো ওরও একটা সময় চলছে এখনো, খুব প্রেম 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 করে মাথা ঘামাবে, কাউকে মানবে না, করতে দাও। ওর প্রেম খুব তাড়াতাড়ি ঘুচে যাবে। তারপর আমাকে আরো 17 দিন পর, মানে 1 মাস 17 দিন পর এসে আমাকে বলছে, ম্যাডাম, আপনার কাজ হয়ে গেছে। ও আমাকে ছেড়ে, আমার ছেলেকে মেয়েকে ছেড়ে চলে গেছিল, ওই মহিলার সাথে চলে গেছিল। আমরা আনতেও যাই, কিন্তু সে আসেনি। পুলিশ নিয়ে যখন যাই, সে তখন ওখানে ছিল না, পুরুপ কিছু দেখাতে পারিনি। কিন্তু সে নিজে থেকে সেই সম্পর্ক বিচ্ছেদ করে বাড়ি এসেছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালিও আমার কাজ। তো তোমাদের যে বশীকরণটা কালকে দেব, তোমরা চেষ্টা করে দেখতে পারো একবার। যদি না হয়, তোমরা যদি এরকম কেউ বিপদের মধ্যে পড়ে থাকো, আমার সাথে তোমরা কনসাল্ট করতে পারো। আশা করছি মায়ের আশীর্বাদে তোমরা সেই দিক থেকে খুব
খুশি হবে। তাহলে চলো এবার ঘটনায় যাই। আজকের ঘটনাটা আমাদের নীলিমা মুখার্জি দিদিভাই ঘটনাটা শেয়ার করে। নীলিমা মুখার্জি যে দিদি ভাই ঘটনাটা বলেন, দিদিভাই কিন্তু একজন হোম মেকার। উনি বলেন যে আমি একজন হোম মেকার, হাউস ওয়াইফ, সাদামাটা জীবন আমার। আমি কোনোদিন ভূত প্রেত, তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক মানে কালা জাদু এইসব বিষয় থেকে অনেকটা দূরেই থাকতাম। আমার কাছে জীবনে একটাই শুধু মূল দিক ছিল, সেটা হচ্ছে আমার সংসার করা, আমার হাজবেন্ডকে নিয়ে থাকা। আমার বাচ্চা হয় 3.5 বছরের একটি ছেলে ফুটফুটে, যার নাম হচ্ছে রনাক। আমি ওকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকতাম বাড়িতে। কোনোদিন কাজকর্ম করব বা বাইরে কিছু, বা হাজবেন্ডকে কোনোভাবে কোনো কিছুতে এনকারেজ করা বা ওকে কোনোভাবে কোনো দিক থেকে মনোবল হারানো কোনোদিন করিনি। যতটা পেরেছি সবসময় সাপোর্ট করেছি, সাপোর্টে ছিলাম, আজও আছি। দিদিভাই বলেন, আমার যখন বিয়ে হয়, আমি কলকাতারই মেয়ে, বিয়েও কলকাতায় হয়, আমার শ্বশুরবাড়িও কলকাতায়। তবে কিন্তু আমাদের লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ। দেখাশোনা করে বিয়ে হয়। তারপর আমরা আমাদের মতো লাইফ খুব সুন্দরভাবে এনজয় করছিলাম। আমার ছেলে হয় রোনাক। যখন ও হলো, মনে আছে ও হবার ঠিক 7 মাস পর থেকে আমার হাজবেন্ডকে আমি কিছু পরিবর্তন লক্ষ্য করি। আমার হাজবেন্ডকে আমি জিজ্ঞেস করলাম যে আগের মতো সময় দিচ্ছ না, যখন অফিসে থাকো সেরকমভাবে খোঁজ খবর নাও না, ফোন করো না, কি ব্যাপার? আমাকে আমার হাজবেন্ড বলল, দেখো এসব কথা বলে মাথা নষ্ট করো না, কাজের প্রচুর প্রেশার। আমি তো অফিসে কাজ করতে যাই, আমি কি ওখানে ঘুরতে যাই যে অবসর টাইমে ঘুরে হাঁপিয়ে পড়লাম তারপর তোমাকে আমি কল করলাম? এরকম তো না। আমি বললাম, না, অ্যাকচুয়ালি বিয়ে হয়েছে 7 বছর, 7 বছরের মধ্যে কোনোদিন তো মনে হয়নি অফিসে তুমি ঘুরতে গেছো। তুমি তো অফিসে 7 বছর ধরে কাজই করতে যেতে, কিন্তু হঠাৎ করে এরকম কি কাজের প্রেশার আসলো যে তুমি আমাদের বেবি হওয়ার 7 মাস পর থেকে এতটা পরিবর্তন হয়ে গেলে? আর ওর পরিবর্তনটা খুব ভালো চোখে পড়তো, কারণ শুধু অফিসে বলে না, ও যখন বাড়ি ফিরে আসতো না, বাড়িতে এসেও দেখতাম ভালো মন্দ কোনো কথাবার্তা বলা বা একটু হাসি মুখে আলাপ করা, সারাদিন কি করলে, কি খেলে, কেমন আছো, কোনো কিছুই ওর সেরকম ইন্টারেস্ট আমি দেখতাম না। তারপরে ওকে আমি একদিন কিন্তু জিজ্ঞাসা করি। যাই হোক, ও তো আমাকে কোনো কথা বলেনি, আমিও আর সেরকম ভাবে ওকে জোর দিইনি। যাক, যদি ও না বলে, যদি ওর মতো ও থাকে ঠিক আছে, যদি না বলতে চায় তাতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু ঘটনা ঘটলো একদিন সকালে। অফিস হবে বলে প্রত্যেক দিনের মতো তাড়াহুড়ো করছে। দিনটা ছিল বুধবার। আমি ওর জন্য সেদিন একটু হিঙের কচুরি আর সাদা আলুর চচ্চড়ি, মানে আলু সাদা চচ্চড়ি আমি সেদিন রান্না করি। ও খেতে ভালোবাসে, সাথে একটা ডিম সেদ্ধ আর একটা রসগোল্লা। ওকে আমি টিফিন করছি, টিফিন বক্স করছি, যখন সাজাচ্ছি দেব, ও তো ওয়াশরুমে। হঠাৎ একটা ওর ফোনে মেসেজ আসে। প্রথমেও সকালে 3-4টে আসলো, আমি অতটা লক্ষ্য করিনি, তখন যদিও ফোনের কাছে ছিল। তারপর আর একটা মেসেজ অ্যালার্ট আসতেই আমি জানি না কেন আমার মন যেন বলল, একবার ফোনটা দেখ, একবার ফোনটা দেখ। অন্ধের মতো কাউকে ভালোবাসা, বিশ্বাস করাটা উচিত না। যদিও অনেকে বলে যে তুমি আমাকে বিশ্বাস করো না, তাহলে বিশ্বাস যখন করো না, তাহলে তো তোমার আমার মতো ভালোবাসাই নেই। কেন ভাই? এটাও তো হতে পারে, যদি তুমি আমাকে ভালোই বাসো তাহলে তোমার ফোনটা একদম ওপেন খাতা বইয়ের মতো খুলে দাও না, দেখি কেন লক, কেন পাসওয়ার্ড চেঞ্জ কেন করছো? তো আমি ওর পাসওয়ার্ড জানতাম, ও তখনও পরিবর্তন করেনি। আমি গিয়ে ফোনটা খুলে যখন পাসওয়ার্ডটা দিলাম, আমি তখন দেখলাম একটি মেয়ে ওকে মেসেজ করেছে, ডার্লিং, আমি 9টা 35-এ কলকাতার একটি জায়গা লিখে জানিয়েছি এখানে থাকবো, তুমি কিন্তু এসো, দেরি করো না, বাইরে প্রচুর কালো মেঘ জমেছে। ওটা পড়ার পর জানি না আকাশে কতটা কালো মেঘ জমেছিল, কিন্তু আমার
মনের মধ্যে সত্যি কালো একটা মেঘের সৃষ্টি হলো, যেটা আজ পর্যন্ত ছিল না। আমি আমার হাজবেন্ডকে কোনো কিছু বললাম না। বাথরুমের লকটা খোলার আওয়াজে ফোনটা তড়িঘড়ি করে খাটের উপর ফেলে রেখে ডাইনিংয়ে গিয়ে আমার মতো আমি আবারও টিফিনটা ব্যাগে ঢোকানোর জন্য ব্যস্ত হয়ে গেলাম। ও এসে আমাকে একবার ঝাড়ি দিয়ে ঘরে গেল। যেই ঘরে ঢুকলো আমি পাটা চিপে চিপে এসে লুকিয়ে দেখলাম ও এসে প্রথমেই ফোনটা দেখে। ফোনটা নিয়ে বসে আমি দেখলাম তাকে রিপ্লাইও করছে, কিছু একটা অ্যান্সার দিচ্ছে। আমি আবার চলে আসলাম রান্নার ওখানে, কিচেন থেকে বললাম, কি গো, ভাতটা তোমাকে দেবো? আমাকে বলল, হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি দাও, বস মেসেজ করেছিল আজকে একটু অফিসে তাড়াতাড়ি যেতে হবে। আমি বললাম আচ্ছা। আমি তো জানি কোন বস ওকে মেসেজটা করেছিল। আমি কোনো কথা বললাম না। আমি ভাত দিলাম, ইলিশ মাছের পাতলা ঝোল, কাঁচা লঙ্কা চিড়ে আর গরম ভাত খেয়ে টিফিনটা নিয়ে তৈরি হয়ে বেরিয়ে গেল। বাড়ি থেকে যখন বাইক নিয়ে বেরোয় তখন 9:22, 35 সে যাবে। তবে ঠিকই সময় বেরিয়েছে, কারণ বাড়ি থেকে সেই স্থানে যেতে 5-7 মিনিটের ডিস্টেন্স, হয়তো 35 মিনিটের আগেই সে পৌঁছে যাবে। আমি চুপচাপ বাড়িতে বসে রইলাম, খুব কাঁদলাম, মাকে ফোন করলাম, সবটা বললাম। মা বলল, কি বলছিস রে, সর্বনাশ করেছে, বাচ্চা এত ছোট, এর মধ্যে জামাই তো এরকম ছিল না, তুই কি ঠিক মতো ওকে দেখাশোনা করছিস না? মা বাবার একই কথা, মারা তো এরকমই বলে, তুই কি ওকে তাচ্ছিল্য করছিস, সময় দিচ্ছিস না? আমি বললাম, না মা, সেটা তো তোমার জামাই আমার সাথে করছে মা, যেটা আজকে তোমার জামাই করছে সেটা তো আমার করার কথা ছিল মা, আজকে আমি তো করছি না, সেটা তো ও করছে। আমাকে আমার মা বলল, তুই একটু আমাকে সময় দে, 1 ঘন্টা পর আমি তোকে কল করছি। আমি বললাম ঠিক আছে। 1 ঘন্টা পর মায়ের ফোনের আশায় বসে আছি, সময় যেন কাটছে না, 1 ঘন্টা পার হচ্ছে না। ঠিক 1 ঘন্টা পর মায়ের ফোনটা বাজলো, মা ফোন করেছে। বুঝতেই পেরেছি, কারণ আমার যত যত রিলেটিভস আছে সবার নাম সেভ করে আলাদা আলাদা রিংটোন রাখা। মাকে বললাম, হ্যালো মা, 1 ঘন্টা পর ফোন করলে, মা 1 ঘন্টা তো পুরো এক যুগ কাটিয়ে দিলে, মা কি করবো বলো, ভালো লাগছে না। মা বললো, তুই একটা কাজ কর, জামাই তো আসবে মোটামুটি বাড়ি ঢুকতে ঢুকতে রাত 8টা-9টা, তুই এই মুহূর্তে তুই ড্রাইভারকে দেখ, ও অ্যাভেলেবেল থাকলে আমার বাড়ি চলে আয়। আমি বললাম আসছি। ড্রাইভারকে ফোন করতে ড্রাইভার বললো, হ্যাঁ দিদি আমি আছি। আমি ড্রাইভারকে নিয়ে তড়িঘড়ি চলে গেলাম মায়ের বাড়ি। মা আমাকে বলল, একটা কাজ কর, পাশের একটি মেয়ে যার নাম রমা, ওকে ডেকে বলল, দেখ দিদি আর আমি বেরোচ্ছি, দিদির ছেলেটাকে তুই একটু সামলা, মানে রনাককে ওর কাছে দিয়ে পাশের বাড়ির বোনটার কাছে আমি মা বেরোলাম আমাদের গাড়ি করেই। আমি মাকে বললাম, মা কোথায় বেরোচ্ছি মা, আমরা কোথায় যাচ্ছি, কি কিছু বলছো না কেন? মা আমাকে বললো, চুপ করে বস, যেখানে নিয়ে যাব চুপচাপ যাবি, আমি তো তোর মা, তোর তো খারাপ চাইবো না, ভয় পাচ্ছিস কেন? আমি বললাম ঠিক আছে, চলো তুমি যেখানে নিয়ে যাবে। মায়ের সাথে গেলাম। একজন মুসলিম ওঝা, আমি বলে দিচ্ছি, তার পার্ক সার্কাসে হচ্ছে তার বাড়ি, ওখানেই যাই বাড়িতে। সেই ওঝা আমাকে দেখে বললো, কিরে মা, স্বামীর জ্বালায় জ্বলছিস? আমি বললাম হ্যাঁ। বললো, আয় ঘরে আয়। আমি মাকে আমি মাকে আস্তে করে ফিসফিস করে কানের কাছে বললাম, মা আগে থেকে তুমি সব বলে দিয়েছো নাকি আসবো? সবই তো জানে। মা বলল, না কিচ্ছু বলিনি, শুধু ওনার অ্যাড্রেসটা জানছিলাম, তাই সময় লেগেছে। আমি বললাম আচ্ছা। তখন অনেক লোক ছিল, যাদের কাজ হয়ে যায় তারা বেরিয়ে যাওয়ার পর আমাকে ডাকে, আমাকে বলল যে তোর স্বামী বাইরে একটি বউর সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, শারীরিক সম্পর্কও হয়েছে, কি করবি বল? আমি শুনে পুরো হতাশা হয়ে গেলাম। শুধু একটাই কথা জিজ্ঞেস করলাম, বাবা সম্পর্কটা কদিন ধরে হয়েছে? বলল, ধরে নে 1.5 বছর। আমি না 1.5 বছর ধরে? তখন ভাবলাম তার মানে যখন রৌনক আমার গর্ভে তখন থেকে।
আমি আর কিছু বললাম না, চুপ হয়ে গেলাম। তখন আমার মা, আমি তো খুব অ্যাপসেট হয়ে পড়ি। আমার মা তখন সেই সাধু বাবাকে বললেন, বাবা আপনি কিছু করে দেন যাতে আমার মেয়ে আর জামাই আগের মতো একত্র হয়ে যায়, আর ওর যে বাইরে এই যে পরকীয়া, ও যে বউটার মানে প্রেমে পড়েছে, যেন সেখান থেকে বেরিয়ে আসে, এইসব সম্পর্কের মধ্যে যেন না থাকে। তখন সে বলল, ঠিক আছে আমি কাজ করে দিচ্ছি, যা। সে কাজ করে দেয়। কাজ করে দেওয়ার পর ঘটলো কিছু অদ্ভুত কাণ্ড। সেটা হচ্ছে, বাবা যেরকম বলেছিলেন সেই তান্ত্রিক বাবার কথা মতো আমি কাজ করি। 3 দিন রাতে কিছু একটা পোড়াতে দিয়েছিলেন, পোড়াই। কিছু খাওয়াতে দিয়েছিলেন, খাওয়াই। আর বিছানার নিচে একটা মাদুলি রাখতে দিয়েছিলেন, সেটাও রাখি। কিন্তু আমার বাড়িতে দেখতাম অদ্ভুতভাবে জিনিস ঘটতো নানা রকম। হয়তো রান্না করে ভাতের হাঁড়িটা রান্নাঘরে রেখে এসেছি, জানলা টাল্লা সব বন্ধ, ভাতের হাঁড়িটা হঠাৎ উল্টে পড়ে যাওয়ার একটা শব্দ পেলাম, সাথে কিছু বাসনপত্র। উঠে গিয়ে দেখলাম পুরো ভর্তি হাঁড়িতে মানে ভাত, গরম ভাত নিচে পুড়ে ছড়াচ্ছে। রান্নাও কোনো কোনো সময় এরকম দেখতাম। কিন্তু আমার স্বামীর মধ্যে অ্যাগ্রেসিভ যে ব্যাপারটা, দিনের পর দিন অ্যাগ্রেসিভ হয়েই যাচ্ছে। ওর মধ্যে কোনো কিছু আমি দেখছি না যে চেঞ্জেস আসছে। আমি মাকে বললাম, মা তুমি কোন বাবার কাছে নিয়ে গেছো? এ তো দেখছি ঘরে আরো নানা রকম অদ্ভুত জিনিস হচ্ছে। আমার মা বলল, কি বলছিস? তারপর আমার মা আমাকে বলল, তুই জামাই চলে গেলে সময় করে আমার সাথে আয়, আমি তোকে ওনার কাছে নিয়ে যাব। আমি না, দূর বাবা, ভালো লাগে না। বাচ্চাটাকে নিয়ে ছোটাছুটি করতে সত্যি আমার বিরক্ত লাগে। মনে নেই শান্তি, রাতে নেই ঘুম, তার মধ্যে সারাদিন বাচ্চাটার জ্বালাতন, আর স্বামীর ওরকম। আমার আর ভালো লাগছে না মা বেঁচে থাকতে, আমি সুসাইড করে নেবো। আমার মা আমাকে বলল, কেন সুসাইড করবি? তুই কি পাপটা করেছিস? হ্যাঁ, তুই আয়। গেলাম। তখন উনি বললেন যে, তাহলে তুমি হয়তো কোনো প্রক্রিয়ায় ভুল করেছো। আমি বললাম, না, আমি কোনো প্রক্রিয়ায় ভুল করতে পারি না, কারণ এটা আমার স্বামীর কাজ। আমি চাই আমার স্বামী আমার কাছে চিরতরে থাক, আমি ভুল কেন করব? তখন সেই ওঝা যিনি ছিলেন, উনি সেই বাবা বললেন, ঠিক আছে তুই আরেকবার চেষ্টা কর। আবারও টাকা দিলাম, আবারও চেষ্টা করলাম। ওই চেষ্টার মধ্যে একটা লং ডিস্টেন্স উনি রাখলেন, পুরো 31 দিন। 31 দিন পরই আসবি, 31 দিনের মধ্যে তোর স্বামী তোর কাছে ফিরে আসবে। বোন বলে, দিদি ভাই আবার 31 দিন কোনো রকম চলে গেল, ওনার কাছে গেলাম, কিচ্ছু হলো না। আমার ইচ্ছে নেই, মা কার কাছ থেকে শুনেছে, মায়ের কথা মতো আবার সেই ওনার ফাঁদে পা দিয়ে 5,000 টাকা আবার দিলাম এগেন। 3বার দিচ্ছি আমি, প্রথমটা আরো বেশি দিই, নেক্সট টাইম 5 নেয়, পরে আবার 5 দিলাম। বললো, যা 21 দিন এবার হবে। তো আমি বললাম, ঠিক আছে। বাড়িতে গেলাম, এত ঘোরানো পেঁচানো কাজ মনে রেখে লিখে লিখে ডায়েরিতে সবটা করেছি, তাও কোনো 21 দিনে ফল হলো না। তার মধ্যে বলি, বাড়ির মধ্যে গ্যাস বন্ধ হয়ে যাওয়া, আপনা আপনি গ্যাস চালু হয়ে যাওয়া, ঠাকুরের সকালবেলা উঠে দেখতাম সিংহাসনগুলো যেন মনে হয় ঝড় বয়ে গেছে। ঠাকুরের সিংহাসনে এই পাশ থেকে ও পাশ ঠাকুর উল্টে পড়ে আছে, ঘট উল্টে পড়ে আছে মাটিতে, এমনকি যাচ্ছে তাই অবস্থা। প্রত্যেক দিন সকালে হট করে তো ইঁদুর এলো না, ইঁদুর আসলে তো ঘরে দেখতে পারবো। আমার পাকা বাড়ি, আমার বাড়িতে এর আগে কোনো দিন 7 বছরে ইঁদুর দেখিনি। হঠাৎ ইঁদুর এসে ঠাকুর লন্ডভন্ড করছে, তাও হয়তো ভাবলাম হতে পারে, হতেই পারে। কিন্তু কিন্তু রাতের বেলা একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমার হাজবেন্ড, ওই যে কয়দিন আমি কাজ করাচ্ছি তার মধ্যে ও একদম যাচ্ছে তাই হয়ে গেছে। রাতের বেলা অজুহাত দিত, আজকে অফিসের এক কলিগের পার্টি আছে, অনেক রাত হবে ফিরতে। ভাবছি ছোট বাচ্চা নিয়ে তুমি রইছো, আমি রাতে আর ঢুকবো না, ওই পার্টি হবে যাদের বাড়িতে ওখানেই থেকে যাবো, বুঝেছো?
সকালবেলা অফিসে ওখান থেকে চলে যাব, আর একদম অফিস থেকে রাতে ঢুকছি। আমি খুব ভালো করে জানতাম মিথ্যা কথা বলে ও মিথ্যা কথা বলে আমাকে ও সেই মহিলার সাথে বকখালি, দীঘা, খুব কাছাকাছি কোনো কোনো জায়গায় চলে যেত। আমি জানতাম সবটা, কারণ অফিসে আমি অনেক কাউকে জিজ্ঞেস করেছি, সবাই বলেছে যে না, এরকম কারোরই বার্থডে পার্টি ছিল না। আর যেখানে সবাই মোটামুটি সংসারী, ফ্যামিলি ম্যান, তো রাতের বেলা ওখানে থাকার কোনো কারোর প্রশ্নই নেই। তো এখানে আমি বুঝতে পারছিলাম আমার স্বামী আমাকে নিখাত সলিড মিথ্যা কথা বলে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারছিলাম না। তার মধ্যে সেদিন রাতে একটা জিনিস ঘটলো, সেটা হচ্ছে আমি শুয়ে আছি, হঠাৎ বুঝতে পারছি আমার মাথার সামনে কেউ ঘুরছে। আমি আমার ঘুমের ঘোরে আমার হাজবেন্ডকে বললাম, একটু ঘুমাও না, কত চিন্তা না তোমার, যদি তুমি ছেলেটার আমার চিন্তা করতে, কত কিছু চিন্তা, কার সাথে কথা বলছো। যখনই কথা বলছো বলেছি, সাথে সাথে না ঘুমটা ভাঙলো। আরে, কথা বলছো মানে ও তো বাড়িতেই নেই, আমি কাকে বলছি এসব কথা? তাহলে আমার মাথার সামনে দিয়ে কে ঘুরছিল? ঘুমের ঘোরে চোখটা বন্ধ থাকতে পারে, কিন্তু ঘরের মধ্যে যদি কেউ হাঁটে, একটা শব্দ হয়, একটা মানুষের প্রেজেন্ট বোঝা যায়। যেখানে আমার বাচ্চা রনক ঘুমাচ্ছে, আমিও ঘুমের মধ্যে কথা বলছি এতগুলো, মানে খুব ঘুমের ঘোরে নেই, কিন্তু একটা হালকা ঘোর, চোখটা বন্ধ, ঘরে আওয়াজটা হচ্ছে না। আমি না তড়িঘড়ি করে উঠেই আমি লাইটের বোর্ডে গিয়ে সুইচটা দিলাম। দিতেই দেখলাম দরজাটা, আমার রুমের দরজাটা ভেজানো ছিল, লকটা খট করে খুলেই দরজাটা খুলে গেল কিছুটা, এতটা, ঠিক এতটা। আমি খুব ভয় পেলাম। দরজাটা খুলে যাওয়ার সাথে সাথে শুধু দরজা খুলেছে ভয় পাইনি, হাওয়া একটা গিয়ে ধাক্কা খেলো বাইরে ডাইনিং টেবিল বা কোনো কিছুতে, কিন্তু টেবিল পড়ার, কাঠের টেবিল আমার, প্লাস্টিক না, কাঠের টেবিল, কাঠের চেয়ার, চেয়ার বা টেবিল পড়ার শব্দ পাই। আমি লাইটটা অন করে তড়িঘড়ি করে আমি বাইরে বেরোলাম। ডাইনিং এর ওখানে লাইটে সুইচ দিয়ে দেখছি আমার একটা চেয়ার, কাঠের ডাইনিং চেয়ার পড়ে আছে উল্টো হয়ে। অবাক হলাম, কোনো ইঁদুর তো এরম করতে পারবে না। ঠাকুরের বাসন ফেলছে ইঁদুর, মানলাম, কিন্তু এত বড় কাঠের একটা চেয়ার, মানে বুঝতে পারছো ইঁদুরের পক্ষে তো ফেলে দেওয়াটা সম্ভব না। আর ইঁদুর যদি ফেলেও থাকে, তাহলে আমার ঘরে রুমের মধ্যে কে হাঁটছিল? আমি সাথে সাথে ওই রাতের বেলায়, তখন প্রায় 2:30 বাজে, মাকে ফোন করলাম। মাকে বললাম, মা, রাতের বেলা এরকম হচ্ছে, মা খুব ভয় লাগছে, তুমি যেরম করো কালকে এসো মা, তোমার জামাই নেই, কাজের সূত্রে নাকি বাইরে গেছে, মা সবটাই জানি। মা বলল, থাক, এত রাতে চিন্তা করিস না, ওই বাবার আশীর্বাদে ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু হয়নি। কিন্তু ঘরের মধ্যে ভৌতিক ঘটনা শুরু হলো। কাজের তো কাজ কিছু হয়নি, ভৌতিক ঘটনা ঘরে শুরু হয়। 1, 2, 3, 4, 5 করে দিন যাচ্ছে। হাজবেন্ড তো সেদিন রাতে চলে আসে, মানে পরের দিন রাতে। ওকে আমি কোনো কথা বলিনি, চুপচাপ রয়েছি। আর বলেই বা কি হবে, কি বা হবে, কিছু তো হবার নেই। যাই হোক, আমার হাজবেন্ড এসে আমার পা থেকে মাথা পর্যন্ত শুধু দেখছে। আমাকে বলল, আমি রাতে খাবো না, আমার যেন ডিনারটা আজকে টেবিলে দিও না। আমি বললাম, কেন? এখন তো 8টা বাজে, অফিস থেকে তাড়াতাড়ি চলে এলে, তো খাবে না মানে? না না, আমার পেট ভর্তি আছে, আমি খাবো না। আর তুমি তো আমার মান সম্মান অফিসে কিছু রাখছোই না। আমি তখন বললাম, কেন? আমি এমন কি করেছি? বুঝতে তো সবই পেরেছি, কিন্তু আমার হাজবেন্ডের মুখ থেকে শুনবো। তখন ও বললো, কেন? তুমি তো ফোন করে করে সবাইকে জিজ্ঞেস করছো আমার হাজবেন্ড কোথায়, আমার হাজবেন্ড কোথায়, সত্যি কি কোনো অফিসে? আরে ভাই, তুমি বোঝো না, কোনো অফিসের পার্টিতে আমি যাইনি। আমি বাইরে একটা একটা বাজে ভাষা ইউজ করে বললাম রেখেছি, আমি যাইনি। আমি ওর সাথে থাকি, রাত কাটাই, আমার ভালো লাগে, খুব ভালো লাগে। আমি চুপচাপ, কিছু বলার নেই।
মাকে সেটাও বলি। মা বলল ঠিক আছে। তো ওনার মা, এই যে দিদিভাইয়ের ঘটনা এতক্ষণ তোমাদের বললাম, 25 মিনিট 18 সেকেন্ড, দিদিভাইয়ের মা আমার ঘটনা শুনতেন পাশাপাশি। সেই দিদিভাইকেও আমি কিন্তু ভিডিও করেছিলাম, সেই দিদিভাইকেও কিন্তু আমি জিনিস দিতে গেছিলাম। মায়ের আশীর্বাদ নেন। 21 দিন আমি টাইম দিয়েছিলাম, 31 দিন, 21 দিনের মধ্যে ওনার স্বামী ফিরে আসে। আমার কাজ কিন্তু এরকমই, তোমরা অনেক ভয়েস শুনেছো, অনেক ভয়েস। আজকেও এক দিদিভাই ভয়েস পাঠিয়েছে, দিলাম না, দেব, ঠিক সময় দেবো। এই ছিল আমাদের ঘটনা। দেখো, অনেকেই এসে বলো আমাকে পার্সোনালি, দিদিভাই আমাদের এইসব কাজ করাতে এখন আর বিশ্বাস হয় না। দিদিভাই অ্যাকচুয়ালি দেখো, এটা তোমরা যে বলো আমি কিন্তু রাগ করি না, ঠিকই বলো। কারণ তোমাদের মতনই অনেক বোন ভাই, দিদিভাই, দাদাভাই এসে বলেন যে মা, আমরা অনেক জায়গায় ছুটেছি মা, একের পর এক জায়গার খোঁজ পেয়েছি, একের পর এক জায়গায় গেছি, কিন্তু নিটফল জিরো, শুধু টাকা গেছে, কিচ্ছু হয়নি মা, কিচ্ছু না। তোমার কাছে কাজ করাচ্ছি, বিশ্বাস আছে, শেষ তুমিই ভরসা, তুমি পারবে অসাধ্যকে সাধন করতে। যদি তোমার কাছে কাজ না হয় তাহলে ছেড়ে দেবো হাল, সে আর ভালো হবে না। আমি বললাম কেন মা, তুমি আমাকে মা বলে ডেকেছো, তো তুমি তো আমার মা, আমি তোমার কাজ করবো না হতে পারে? আমি তোমায় কাজ করে দেবো আর সেই কাজ বিফল যাবে? কাজ কিন্তু হয়েছে। আমার কাজ 4 মাস আগে আসাম থেকে এক বোন তার ভাইয়ের জন্য কাজ করিয়েছিল, 4 মাস আগে। তো মাঝখানে হয়তো কোনো জায়গায় কাজে লেগেছিল, আমার সাথে গত 1 মাস কোনো যোগাযোগ নেই। আমার মনে সবার কথাই থাকে, আমি যোগাযোগ করতে পারি না, কারণ সবাই তো ফোন মেসেজ করতে থাকে, খুঁজে পাই না, ডিপি চেঞ্জ করে দেয় হোয়াটসঅ্যাপে, নাম্বারও তো মনে রাখা সম্ভব না। তো যাই হোক, আমাকে এই 15 দিন আগে বলল যে একটা কাজের খুব ভালো, বলেছিলাম আপনাকে সেই কাজের খুব একটা যোগ আসছে, ইন্টারভিউ তো হয়েছে, সিলেক্ট কি হবে মা একটু বলুন। আসামে তো আমার প্রচুর ভিউয়ার্স, আসাম আর বাংলাদেশ প্রচুর ভিউয়ার্স। তো আমি বললাম যে হবে পাইলট। তো সে কিন্তু পাইলটে সত্যি সত্যি তার মানে যেটা বলে আর কি, লেটার লেটার এসছে, সে কিন্তু সিলেকশন হয়ে গেছে একদম টপে। বলছে মা, আমি পারলে তোমাদের ভয়েসটা অ্যাড করে দেবো যদি পারি, খুঁজে যদি পাই। বলছে মা, কি বলবো, আপনি এরকম কাজ করে দিয়েছেন, বলেছিলেন হ্যাঁ, তবে কি 3 মাসের জায়গায় 4 মাস লেগেছে, কিন্তু কাজ হয়েছে। একদম পাইলটের জন্যই আমাকে কাজ করিয়েছিল, পাইলটের জন্য, পাইলট পোস্টিং হয়েছে। বলল ফালাকাটা, ফালাকাটায় পোস্টিং হয়েছে, থাকে হচ্ছে আসাম, বুঝতে পারছো? যাই হোক, এই ছিল আজকের ঘটনা। আর যেটা বলছিলাম, ব্ল্যাক ম্যাজিক করলে না, যদি ভুল জায়গায় গিয়ে করো, সেটা যে কোনো তন্ত্র গিয়া, একটা পড়াশোনা থেকে শুরু করে, একটা বিবাহিত জীবন থেকে শুরু করে, যাই করো, যদি ভুল হয়, সেই কিয়া বা করতে যদি ঠিক মতো না পারো, ভুল হয়, তোমরা জানো না তোমাদের জীবনে কি সংকট নামতে পারে, কি হতে পারে। এই যে বোন যে কাজ করিয়েছিল, তার বাড়িতে পেত আত্মা চলে এসেছিল, সেই তান্ত্রিক কিচ্ছু জানে না, ভুলভাল জিনিস, ভুলভাল কাজ করে দিয়েছিল। আমার কাছে এসে সে এখন সুন্দরভাবে জীবন কাটাচ্ছে তার সন্তানকে নিয়ে। এখন 3.5 বছর বয়স রোনাকের। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি কথা দিয়েছিলাম তোমাদের কমেন্ট গুলো পড়বো, ফোনটা ওখানে আছে, খাটের উপর নিয়ে আসি। গতকাল যে মন্দারমণির ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করেছি, সরি, বকখালির ঘটনাটা যে তোমাদের সাথে, মানে মন্দারমণির একটা ঘটনা এসছে, সেটা পড়ছিলাম বলে বলে ফেললাম, আসবে কালকে, মন্দারমণির ঘটনাটা আসবে, প্রচন্ড ভয়ের। আর যে বকখালি গিয়েছিলাম, ওই হোটেলে আমি আগেও ছিলাম, রাতের বেলা ভিডিও করেছিলাম, ছাদে যেখানে যাওয়ার জায়গা নেই সেখান থেকে সমানে উপরে দৌড়াদৌড়ি করছে রাত 12টার পর, মানে 12টার পর না, 1:30 কি 1:40 হবে, আমি টাইমও দেখিয়েছিলাম,
যেখানে আমি এত বড় একটা নামকরা হোটেল, বেশ নামকরা ভালো এক্সপেন্সিভ হোটেল, তো সেখানে বিশ্বাস করবে না ছাদের মধ্যে দৌড়াচ্ছে, থাপ 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 করে এমন একটা আওয়াজ হচ্ছে। মানে সেই রাতে ওই হোটেলেই ছিলাম, আর ওই হোটেলেরই লোক আমাকে বলছে যে ম্যাডাম, আমাদের একটা গুড রিভিউ দিয়ে হোটেলের একটা ভিডিও করে দেন, আপনার থাকা খাওয়া একদিনের ফ্রি। আমি বললাম নমস্কার, আমি পারবো না, কেন মিথ্যে কাজ আমি করবো না, সে টাকা পয়সা আমার লাগবে না। বং হিন্দু হেসেল, অ্যাঞ্জেলিনা সোরেন, রূপা দে, প্রদীপ দাস, তারপরে একজন বলেছে ব্লু স্কাই বাটারফ্লাই, বলেছে আপনার হাজবেন্ড কি বেঁচে আছে? কেন, আমার হাজবেন্ড বেঁচে আছে না নেই সেটা আপনাকে আমি বলতেই বা যাবো কেন? আপনি যদি আমার কপালে সিঁদুর না দেখে থাকেন, তাহলে আপনাকে গণ্ড মূর্খ বলা যায়। হুম, আপনি যে ঘটনা কালকে যে ঘটনাটা শুনেছেন, তার কমেন্ট সেকশনে আপনি লিখেছেন আপনার হাজবেন্ড কি বেঁচে আছে, আপনি আমার মাথায় সিঁদুরটা দেখেননি? তাহলে আপনার মনে হয় চোখে চশমা নিতে হবে। পুজোয় কাপড় জামা নেবেন না, চশমা নিন, ভালো কথা বলছি। নাহলে পরে আপনি নিজেকেও নিজে একদিন দেখবেন। থাক আর বললাম না। হুম, তারপরে আমাদের মিম বাংলাদেশ থেকে কমেন্ট করেছে, তারপরে শ্রমিক সরকার, আহ তারপর কমেন্ট করেছে আমাদের মামুনি জিএন, তারপরে কমেন্ট করেছো সায়ন চ্যাটার্জি। সায়ন বলেছো দিদি, আমি একটা ঘটনা বলতে চাই তোমাকে, কিভাবে বলবো? আচ্ছা, তুমি আমাকে একটা কাজ করো, কমেন্ট সেকশনে দেখবে পিন করা থাকে আমার নাম্বারটা, আমি তোমাকে বলে দিচ্ছি, এখানে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়েও দেবো, আমি মুখেও বলে দিচ্ছি, 9088336183। স্ক্রিনেও যাচ্ছে, এই নাম্বারে আমার সাথে ঘটনা শেয়ার করবে। আচ্ছা, কেউ ফোন করবে না কিন্তু, বলে দিলাম, ধরতে পারবো না। তারপরে আমাদের বর্ষা সরকার কমেন্ট করেছে বোন, তারপরে শ্রাবন্তী দি, তারপর কমেন্ট করেছে সন্ধ্যা মণ্ডল, সন্তুর দুনিয়া, ববিতা দত্ত, সন্তুর দুনিয়া, সুকন্যা, পিন্টু ঘোষ, স্বপ্না বাচাল দিদিভাই, পার্থ দাস, সুদীপ্ত ব্যানার্জি, গঙ্গা বৈরাগী, সন্ধ্যা মণ্ডল, সানিয়া মণ্ডল, রেখা অধিকারী দিদিভাই, টুকু সাবারওয়াল, তারপর ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই, আচ্ছা, তারপর শুভঙ্কর ঘোড়ই, মামুনি জিএন, টুকু সাবারওয়াল, এস দেব রয়, কিউট দিশা ব্লগস, রীতা দে, তুমি সবার ভালো করো সব সময় যতটা পারি, টুকু সাবারওয়াল, তারপরে সুমিত্রা বিশ্বাস, আম, শ্রাবণী হাজরা, মিতু রয় দিদিভাই, কিষাণু মান্না, প্যান্থার গেমিং ওয়াইটি, মণিদীপা ব্যানার্জি, জয় বড়মায়ের জয়, সুমনা ভট্টাচারিয়া, সুজাতা দাস দিদিভাই, রুচিরা হালদার, চুমকি বিশ্বাস, রেখা অধিকারী দিদিভাই, রাজীব জাসওয়াল, গঙ্গা বৈরাগী, সঙ্গীতা দিদিভাই। তো চলো, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে রাখলাম। যারা যারা ভাবছো ঘটনা শেয়ার করবে, অবশ্যই তারা আমাকে ঘটনা কিন্তু আমার নাম্বারে যে পিন করা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দাও। আরো একটা কথা বলি, তোমরা অনেকে ভাবছো দিদি সবুজ চুড়ি কেন পরেছে? আজকে আমি ঘরটা পরিষ্কার করেছি, পুজোর আগে আমরা সবাই ঘর দোর পরিষ্কার করি, পুরো ঘর ক্লিন করেছি সারাদিন। এখন বাজে রাত 8টা 5, আমার সুগার, আমার প্রেসার, আমার সব আছে, কিন্তু আমি আজকে না খেয়ে খুব ভালো আছি। খেলে আমার শ্বাস প্রবলেম হয়, আজকে সকাল থেকে খাইনি, কোনো শ্বাস প্রবলেমও হচ্ছে না। আর একটা কথা বলি, আহ যেই হোটেলটায় আমি বকখালিতে ছিলাম, ওই হোটেলটা ছাড়াও বকখালিতে একটা হোটেল আছে, যেই হোটেলটায় আমি যতবার গেছি ততবারই দেখেছি কোনো মানুষ ভাড়াই থাকে না, অন্ধকার, সন্ধ্যেবেলাও দেখেছি, দিনের বেলাও দেখেছি, জানলা পাল্লা পুরো বন্ধ। আমি সবাইকে বলবো বকখালির ওই হোটেলে কেউ যাবে না। আর ওই হোটেলের একটি ঘটনা, আর মন্দারমণির একটি ঘটনা নিয়ে আমি গতকাল আসছি, অবশ্যই সবাই সাথে থেকো। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু।